আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণ অভ্যুত্থানের ঐক্য ক্রমেই দুর্বল হচ্ছে। নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব আরও বাড়বে, এমন মন্তব্য রাজনীতি বিশ্লেষকদের। তারা বলছেন, আগামী নির্বাচন ও সংস্কারকে কেন্দ্র করে ঘনীভূত সংকট কাটাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বিএনপি এবং জামাত। বিশ্লেষকরা মনে করেন, গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত না হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। আছে বিপদের শঙ্কাও। নির্বাচন, সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 24-এর গণ অভ্যুত্থানের শুরুটা কোটা আন্দোলন হলেও স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে তা শেষ হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। অংশীজনের মধ্যে গড়ে ওঠে জাতীয় ঐক্য। অভ্যুত্থানের 5-6 মাস যেতে না যেতেই সেই ঐক্য ক্রমেই দুর্বল হচ্ছে। কিন্তু কেন? আন্দোলন যখন সফল হয়ে গেল, হাসিনাকে যখন পলায়ন করলেন, শত্রুর উপর যখন প্রাথমিকভাবে বিজয় অর্জন হয়, তখন দেখা যায় যে না, তখন নিজস্ব দলীয় চিন্তাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। প্রথম দিকে মনে হয়েছিল দেশে একটা বিশাল জাতীয় ঐক্য আছে। ধীরে ধীরে রাজনৈতিক দলগুলো একে অপরের সমালোচনা করছে। বক্তব্য পাল্টা বক্তব্যের ফলে একটা সন্দেহ এবং অবিশ্বাস দানা বেঁধে ওঠে। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হবে নির্বাচন, তাই না? এখন নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মতপার্থক্য তৈরি হবে, মতপার্থক্য আরও ঘনীভূত হবে, এটি স্বাভাবিক। এবং যখন নির্বাচনটা হয়ে যাওয়ার মাধ্যমে এই জিনিসটা সমাধান হবে। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে বিতর্ক এবং বিভক্তি বাড়ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যা হওয়াটাও স্বাভাবিক। নির্বাচিত সরকার সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি। ওদের মধ্যে সেই যে কনফিডেন্স তো নাই। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে। এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অভ্যুত্থানে নির্বাচন ও সংস্কার ইস্যুতে যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় ঐক্য খুবই জরুরি। অন্যথায় এর মাসুল গুনতে হবে এ জাতিকে, বলছেন বিশ্লেষকরা। প্রধান রাজনৈতিক দল বিএনপি, বা আমি যদি জামাতকেও সাথে ধরি, এই দুটো রাজনৈতিক দল আসলে তারা এগুলোকে ওন করবে কিনা, সংস্কার প্রোক্লেমেশনের সব কিছু মিলায়া যদি তারা একটা ঐক্যের জায়গায় পৌঁছতে পারে, এখানে অনেকগুলো এলিমেন্ট একসাথে কাজ করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট, আপনার ছাত্র সংগঠনগুলো, মানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সবাই যদি মানে এখন এই ঐক্য গঠন প্রচেষ্টায় তারা যদি আন্তরিক হয়, তারা যদি সিরিয়াস হয়, আমার মনে হয় কিছু একটা বেরিয়ে আসতে পারে আর কি। এগুলো প্রাণের মূল্য যদি আপনি ভুলে যান, এই প্রাণগুলো কেন গেল সেটা স্পিরিটটা যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে তো খুবই দুঃখজনক। মানে আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গত অগাস্টে জুলাইতে যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেই ঐক্যটাকে কিভাবে বজায় রাখা যায়। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য সত্ত্বেও মোটা দাগে প্রধান প্রধান বিষয়গুলোতে জাতীয় স্বার্থের প্রশ্নে কিভাবে সবাই ঐক্যবদ্ধ থাকা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এবং সেটা করাটাই হচ্ছে চ্যালেঞ্জ, না করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদের কথা। স্বৈরশাসকের পতন হলেও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পতিত সরকারের অনুগতরা এখনও তৎপর উল্লেখ করে তারা বলছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে নির্বাচন পর্যন্ত ঐক্য প্রয়োজন। সংকট সমাধানে, বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে আইনগত সব সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। আর ফ্যাসিস্ট আমলে হওয়া মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি আইনে হওয়া
সব মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে এবং গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংস্কার আর নির্বাচন, এসব নিয়েই আলোচনা দেশ জুড়ে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তা নিয়েই প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। জবাবে বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এখন পর্যন্ত গেল সরকারের আমলে হওয়া 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে, যা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, সাইবার সিকিউরিটি আইনে মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সব মামলাও প্রত্যাহার হবে 2 সপ্তাহের মধ্যে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন হয়েছে। এখন থেকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ পাবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আইন বিষয়ক সংস্কার ও কমিশনের সুপারিশ নিয়ে। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে বলেও জানান আইন উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছলেই জুলাই গণ অভ্যুত্থানের চার্টারে স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় জার্মান চ্যান্সেলর বলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান সরকার। আলোচনায় রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানের সমর্থন চাওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ সময় বিকেল 5:20 সুইজারল্যান্ডের জুরিক শহরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। তিনি সাবধান করেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ঠিক হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় গ্রন্থ আড্ডার। আড্ডায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা উচিত হবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ক্ষতিকর। এ সময় তিনি ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি।
বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের উন্মাদনা চলছে মন্তব্য করে শিক্ষাক্ষেত্রে সংস্কারে কেউ দৃষ্টি দিচ্ছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। গ্রন্থ আড্ডায় উপস্থিত হয়ে অতিথিরা জিয়াউর রহমানের বীরত্ব ও দুর্নীতিমুক্ত শাসক হিসেবে দেশ পরিচালনার স্মৃতি তুলে ধরেন। বলেন, জিয়াউর রহমানকে ধারণ করা গেলে রাজনীতিতে আমূল পরিবর্তন সম্ভব। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশকে বিভক্তকারী দল আওয়ামী লীগ ও গণহত্যাকারী প্রত্যেকের আগে বিচার হতে হবে, তারপরই সিদ্ধান্ত হবে ফ্যাসিবাদীরা নির্বাচন করতে পারবে কি না। তিনি বলেন, সব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ চলবে। আগামীতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। মঙ্গলবার বরিশালে দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। সবার জন্মভূমি, অথচ 23.5 বছর শাসনকালে নানা অজুহাতে বিভক্ত করা হয়েছে দেশকে। বিচার হতে হবে আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের। মঙ্গলবার বিকেলে বরিশাল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। জামায়াত আমির বলেন, যুদ্ধ কেবল শুরু, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। শেষ আন্দোলনটি রাজনৈতিক নয়, ছিল অধিকার আদায়ের আন্দোলন। আওয়ামী লীগকে রাক্ষসের দল এবং গণহত্যাকারী সিন্ডিকেট বলে আখ্যা দেন ডক্টর শফিকুর রহমান। একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে হয়েছে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান জামায়াত আমির। এর আগে বরিশাল সদরের চরমোনাই দরবার পরিদর্শন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। এনটিভি নিউজ ডেস্ক। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 20-25 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনা জানতে পেরে হাটখোলা বিওপির বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। জয়পুরহাট 20 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা বাধা দেন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে কাঁটাতারের বেড়া শীঘ্রই অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। যাচাই বাছাই তদন্ত তল্লাশি শেষে আয়কর আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রনি রায়হানের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 621 বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ক্ষমতার অপব্যবহার করে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। প্রথম দিন দুদক আসছিলেন, তারপর যেহেতু পুকুর আছেন, মৎস্য ডিওফো স্যার আসছিলেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে যেহেতু এগ্রিকালচার ডিডি স্যার আসছিলেন।
অভিযোগ আছে স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্ক স্থাপিত হয়েছিল সেখানে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার 15 সদস্যের প্রতিনিধি দল রাজস্ব ফাঁকির বিষয়ে সরেজমিন দেখতে সাভানা রিসোর্টে ঘুরে দেখেন। অফিসের নথিপত্র যাচাই বাছাই করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পান। আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি, সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। 13ই জুন থেকে রিসোর্টটি জেলা প্রশাসক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উন্মুক্ত টেন্ডারের আহ্বান করে। বেনজিরের আরও রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজ করতে সিআইসির অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বিগত সরকারের আমলে সরকারি একজন কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ, যিনি 621 বিঘা জমি অবৈধভাবে দখলই করেননি, তার উপরে এ ধরনের রিসোর্ট তৈরি করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সরকারি অর্থ অপচয় করে এখানে সবকিছু তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না হয়, ক্ষমতা ব্যবহার করে কেউ যেন তাদের বিত্তবৈভব গড়ে না তুলতে পারে, এই বিষয়টি বন্ধ করে দেয় বর্তমান সরকারের চ্যালেঞ্জ বলে মানছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা বিগত 16 বছরে দেশের গণতন্ত্র, সংবিধান এবং বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। মঙ্গলবার রাতে সাভারের উলাইলে এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ সিনিয়র নেতৃবৃন্দ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশেষ ওএমএস-এর মাধ্যমে 650 টাকার 10টি কৃষি পণ্যের প্যাকেজ দেয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরে মেয়াদ শেষ হবার পর আর বাড়ানো হচ্ছে না এই কার্যক্রম। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ তথ্য জানান। গত 15 অক্টোবর এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার। 8 লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, কিছু পণ্যে ভ্যাট বাড়লেও জনজীবনে এর তেমন প্রভাব পড়বে না। বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটার একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।